হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে গুড মর্নিং। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমাদেরকে স্বাগত জানাই টেক্সটবুক বেঙ্গলিতে। আজ উইকলি হয় স্যাটারডেতে, বাট এই যেহেতু ম্যারাথনের জন্য তোমাদের বৃহস্পতি এবং শুক্রবার দিন ডেলির সিএটা হয়নি, তাই জন্য কিন্তু তোমাদের আজকে রেগুলারের ক্লাসটা হবে। যেগুলো আপডেটেড কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যারা যারা দেখছো আমাকে সেশনটাকে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দেবে। আর যে সমস্ত কোয়েশ্চেন গুলো করব যথারীতি তোমরা কিন্তু পরপর নোট করতে থাকবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম আমরা দেখে নেব যে কারেন্ট অ্যাফেয়ার্স এর যেই ডাইজেস্ট সেগুলো কি কি, মানে একবারে আমরা যেগুলো দেখি। সবার প্রথমে কি বলছে, দাঁড়াও এক সেকেন্ড ফিল্টার অ্যান্ড চল ডান। কি কি বলছে আমরা এখানে একটু দেখে নিই। সবার প্রথমে দেখতে পাচ্ছি প্রতিরক্ষা এবং পরিবেশগত মাইল ফলক, কারণ আমরা রিসেন্টলি কিন্তু দেখতে পেয়েছি 22শে এপ্রিল কি ছিল, 22শে এপ্রিল কিন্তু আর্থ ডে সেলিব্রেট হয়েছে এবং সেই আর্থ ডে উপলক্ষে বিশেষ কিছু উদ্যোগ, সেটাও ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হয়েছে। তো এখানে প্রতিরক্ষা এবং পরিবেশগত মাইল ফলকে বলা হয়েছে আইএনএস নিরীক্ষক এবং ডাইভেক্স 2026, যেটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যৌথ ডাইভিং মহড়া কলম্বোতে, যেটা হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী, 21 থেকে 27শে এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হয়েছে। শেখা ঝিল, শেখা বা বলতে পারি আমরা শেখা, এই কোয়েশ্চেনটাও আজকে আমরা পড়বো। সেটা কিন্তু ঘোষিত হয়েছে ভারতের 99তম বা 99th রামসার সাইট। উত্তরপ্রদেশের আলিগড়ে এই বার্ড স্যাংচুরিটি ভারতের 99তম, ইউপি এবং ভারতের 99তম এবং ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের 12তম রামসার সাইট হিসাবে স্বীকৃত হয়েছে। নেক্সট হচ্ছে জলবায়ু ব্যবস্থাপনা এবং ক্রিয়া সাফল্যের মধ্যে যদি দেখি, নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক, সেটাও কিন্তু সেপ্টেম্বরের দিল্লিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই আসরের মূল বিষয় জলবায়ু সহনশীল এবং জল ব্যবস্থাপনা, সেটা সামনে সেলিব্রেট করা হবে। আর কি, শিবা নাওয়াল স্বর্ণপদক কিন্তু জিতে নিয়েছে কায়রোতে আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপে 10 মিটার। এখানে কিন্তু যাদের ক্যাটাগরি গুলো থাকে সেগুলো একটু ইম্পর্টেন্ট। 10 মিটারের পিস্তলে ভারতের প্রথম স্বর্ণ জিতেছে। সেন্ট্রাল এশিয়ার ফ্লাইওয়েতে কি বলছে, শেখা ঝিল পরিযায়ী পাখিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তো হয়ে গেল। আর প্রথম মেরিন স্পেশাল প্লেন, যেটা তামিলনাড়ুর ভারতের প্রথম রাজ্য হিসাবে বিশেষ সামুদ্রিক পরিকল্পনা কিন্তু চালু করতে চলেছে। তাহলে চলো এবার শুরু করি আমরা প্রশ্নের দিক থেকে। আমাদের আজকে প্রথম প্রশ্ন কি বলছে, ভারত এবং দক্ষিণ কোরিয়ায় কোন লক্ষ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নিয়েছে। অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা ডিল বলতে পারি, যে ব্যবসা বাণিজ্যের জন্য বা বাইল্যাটারাল ট্রেড স্বাক্ষর করা হয়েছে। কত টাকার জন্য, সেটা হচ্ছে 50 বিলিয়ন, প্রায় 50 বিলিয়ন। আগের দিনকের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম যে ট্রেডিং এর ক্ষেত্রে ধরো ইন্ডিয়া ইন্ডিয়া এখন বর্তমানে চায়নার সাথে বেশি ব্যবসা করছে, মানে চায়না থেকে বেশি জিনিস, কিন্তু চায়না থেকে বেশি জিনিস ভারতে আসছে, আর ভারতের থেকে খুব কম পরিমাণ জিনিসই চায়নাতে যাচ্ছে। তো সেই রিলেটেড এইবার এখন কিন্তু বলা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে, এবং লক্ষ্য কত হয়েছে, 50 বিলিয়ন ডলারের। আর কম্প্রিহেনসিভ ইকোনমির অলরেডি কিন্তু এটা সাইন করা রয়েছে, সেটা হচ্ছে কি সেপাটা সাইন করাই ছিল, সিইপিএ, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, যেটা কিন্তু করা ছিল এবং সেটাকেই বলতে পারো রিনিউ করা হয়েছে 2026-এ। এবং এটা তাহলে সবার প্রথম কবে স্বাক্ষরিত হলো সেটারও তো একটা ব্যাপার আছে না। এটা কিন্তু সেপা 2.0 এটা স্বাক্ষরিত হয়েছে। আর এটা বলা হয়েছে যে ট্রেড ডেফিসিট মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থাৎ সাউথ কোরিয়া থেকে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের ইন্ডিয়া থেকে সাউথ কোরিয়াতে কি কি যাচ্ছে, সাউথ কোরিয়া থেকে ইন্ডিয়াতে কি কি আসছে, দেখে নাও একটু। যে বলছে ব্রিজিং দ্য ডেফিসিট ইন্ডিয়া এন্ড সাউথ কোরিয়ার সেপা 2.0। হ্যাঁ, কি বলছে,
সেপা 2.0 কি বলছে? 50 বিলিয়ন টার্গেট নিয়েছে ভলিউম বাই 2030 অবধি টার্গেটটা নেওয়া রয়েছে। আর কি বলছে? ইন্ডিয়া কি কি জিনিস এক্সপোর্ট করবে? ইন্ডিয়া আয়রন এবং স্টিল কে এক্সপোর্ট করবে। মানে হচ্ছে বিভিন্ন দেখবে ওই যে জেমস্টোন মানে আমরা বলি জ্যোতিষীর যে সমস্ত পাথরগুলো, শুধু জ্যোতিষীর ক্ষেত্রে না, বিভিন্ন মানে গয়নাগাটির ক্ষেত্রেও সেই পান্না, চুনি, তারপরে হচ্ছে গোমেদ, এই যে পাথর, এই ধরনের দামি দামি জেমস এবং অর্নামেন্টাল গুডস, যে গয়না বানানোর কিছু জিনিসপত্র, এটা ইন্ডিয়া এক্সপোর্ট করবে সাউথ কোরিয়াকে। সাউথ কোরিয়া থেকে কি কি আসবে ওটা আমরা অলরেডি জানি, সেমিকন্ডাক্টর হাব কিন্তু সাউথ কোরিয়াতে রয়েছে। সেই সেমিকন্ডাক্টর কি কি পাঠাবে সাউথ কোরিয়া? সাউথ কোরিয়া পাঠাচ্ছে সেমিকন্ডাক্টর, এআই চিপস এবং ইলেকট্রনিক হার্ডওয়্যার কিন্তু পাঠাবে কোথায়? পাঠাবে হচ্ছে ইন্ডিয়াতে। আর এগ্রিমেন্টের ফ্রেমওয়ার্ক, এই ফুল ফর্মটা, সেপার ফুল ফর্মটা প্রত্যেকে কিন্তু লিখে রাখবে, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। আর এটা সাইন হয়েছিল প্রথম 2010 সালে, আর 2026-এ এটা আবার রিনিউ করা হলো 2.0 হিসাবে। ক্লিয়ার? প্রত্যেকটা পয়েন্ট আবারও বলছি, প্রথম পয়েন্ট চলে যাবে বাইল্যাটারাল ট্রেড কাদের কাদের মধ্যে? ইন্ডিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। প্রথম সেপা কবে স্বাক্ষরিত হয়েছিল? 2010 সালে। এটা আবার রিনিউ হলো কত সালে? 2026 সালে। আর নতুন ইনিশিয়েটিভ কত নিয়েছে? কত টাকার ব্যবসা বাণিজ্য? 50 বিলিয়ন কিন্তু এই টার্গেটটা তারা নিয়েছে। আর কোন দেশ কি কি দিচ্ছে সেটা তো বলেই দিলাম। আর জিওপলিটিক্যাল কনটেক্সটে যদি দেখি, সাউথ কোরিয়া ইজ ব্যাকড বাই ইউএসএ, যেখানে utilizing the third defense system, while North Korea received the strategic backing from Russia and China. বোঝা গেল? নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াকে আমরা যদি দেখি, এখানে হচ্ছে নর্থ কোরিয়া, এখানে হচ্ছে সাউথ কোরিয়া, কোরিয়ান পেনিনসুলা, এবং এই যে মাঝখান দিয়ে ভাগ করেছে সেটা হচ্ছে 38 ডিগ্রি প্যারালাল। এটা অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? তাহলে পরের প্রশ্নে চাই আমরা। কোন সংস্থা 2026 সালে অর্থনৈতিক সমীক্ষায় ক্রমবর্ধমান খরচ সম্পর্কে সতর্ক বার্তা প্রকাশ করেছে? কোন সংস্থা 2026-এর যে অর্থনৈতিক সমীক্ষায় ক্রমবর্ধমান খরচ হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি দেখো, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার জিডিপি সম্পর্কে অনেকেই অনেক মতামত দিচ্ছে, যেমন আইএমএফ বলছে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে, আরবিআই বলছে। তো এইখানে একটা ডেটা জারি করা হচ্ছে, যে অর্থনৈতিক সমীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মানে কোথায় কার ক্রমবর্ধমান খরচ বা কে কোন খাতে কিরকম খরচ করছে, সেই ওভারঅল একটা ডেটা, সেটা কিন্তু কে দিচ্ছে? ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এটাও একটা ইউনাইটেড নেশনের মেন বডি, বুঝতেই পারছো, ইউনাইটেড নেশন, তার আন্ডারে, ইউনাইটেড নেশনের আন্ডারে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক। এখানে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল বা মানে আইএমএফ এর কোনো ভূমিকা নেই। এটা কারা জারি করছে? এখন দেখো, অনেকেই বিশেষ করে এই যে সেন্ট্রালিস্ট এশিয়া বা তোমার এই যে ইরান, এই ধরনের যে গন্ডগোল চলার দরুন ভবিষ্যতে দেখবে আজকে যে বা দিনের পর দিন এত জমি বিক্রি হয়ে যাচ্ছে, জমিটা বিক্রি হওয়ার দরুন কি হচ্ছে? দেখবে আস্তে আস্তে যে প্লেন ল্যান্ড, অর্থাৎ দিনের শেষে আমরা তো খাবার খাওয়ার জন্য সবকিছু করছি, যে সেই খাবার যোগান তৈরি করার মতো যে ল্যান্ড যেখানে চাষবাস করবে, সেই জমিটা কমে আসছে না কোথাও না কোথাও গিয়ে? অ্যাভারেজলি আমরা যদি বলি, বিভিন্ন গ্রাম আস্তে আস্তে শহরে পরিণত হচ্ছে। তো এই ব্যাপারগুলো তো থাকছেই। তো এই ক্ষেত্রেও সেরকমই একটা ডেটা বলছে যে এতদিন ধরে গন্ডগোল চলার কারণে অনেক শিপ আটকে আছে, তাহলে আস্তে আস্তে তো সেই ঘাটাটা তৈরি হবে। কি বলছে? ইকোনমিক সার্ভেতে কিন্তু বলেছে ওয়ারিং অ্যাবাউট রাইজিং কস্ট, জিনিসপত্রের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে দেখা যাবে, কারণ ওয়েস্ট এশিয়ায় যে প্রবলেম চলছে সেই কারণে। আর যদি আমরা বলি ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন এশিয়ার, এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে থাইল্যান্ডে। এর হেডকোয়ার্টার হয়ে যাবে থাইল্যান্ড, ব্যাংকক। এটা কত সালে এস্টাবলিশ হয়েছে? 1947-এ কিন্তু এস্টাবলিশ হয়েছে। বোঝা গেল? আর যেখানে কিন্তু আর এদের একটা ফোকাস রয়েছে এসডিজির উপরে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটার উপরেও ফোকাস রয়েছে। আমরা একটু এখানে দেখে নিই। গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাপয়েন্টমেন্টে বলছে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এই যে সার্ভেটা করছে, সেই সার্ভেতে
কিন্তু বলা হয়েছে, মানে এটা ফর্মেশন কবে হয়েছে, 1947-এ হয়েছে। এর সাংহাইতে হয়েছে। কারেন্টলি যখন গঠন হয়েছিল তখন সাংহাইতে হয়েছিল, কারেন্টলি এখন হেডকোয়ার্টার হচ্ছে ব্যাংককে। আর ম্যান্ডেট বলছে অ্যাচিভিং 17th এসডিজি অ্যান্ড 169 টার্গেট। এখন ম্যান্ডেট রয়েছে 17টা, প্লাস অ্যাচিভ করতে চাইছে 169টি টার্গেট, যেটা কত সালের মধ্যে, 2023 সালের মধ্যে। সেই ফোকাসটাকে আমরা দেখে নিলাম। আর কি বলছে, ইন্ডিয়াস জিডিপি projected at 6.4%, গ্লোবাল টেনশনস পার্টিকুলারলি ইন ওয়েস্ট এশিয়া। আর এখানে বলছে হাই রিস্ক অফ স্পাইকিং ক্রুড অয়েল অ্যান্ড ফুড প্রাইসেস। অলরেডি আমরা গ্যাসের অভাবে, তেলের জ্বালানির অভাবে কিন্তু জিনিসপত্রের দাম বাড়তে মানে শুরু করে দিয়েছে, এবং ইন ফিউচারে সেই ঘাটা বা সেই ডেফিসিট যেটাতে পড়েছে সেটাকে কিন্তু কভার করার জন্য জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়বে। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যদি সম্পর্কে বলি, এটা কিন্তু 1971 সালে তৈরি হয়। ক্লগনি সুইজারল্যান্ডের হেডকোয়ার্টার রয়েছে। লিডার প্রোফাইলে যদি বলি, অর্থাৎ ল নেম ইয়ং গ্লোবাল লিডার 2026-এ এটা 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 আচ্ছা, এটা অন্য একটা পুরস্কারের, এটা আর্থার লয়ের কোয়েশ্চেনটা আমাদের পরে আছে, সেটা আমরা পরে দেখছি। তাহলে এইখান থেকে মোদ্দা কথা কি বললো বোঝা গেল কি, কারা কি ডেটা জারি করছে, এটা তোমাদেরকে জাস্ট একটু পড়ে রেখো যে ইউনাইটেড নেশনেরই একটি সংস্থা যার নাম হচ্ছে তোমার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক, তারা কিছু ডেটা জারি করেছে, রিলিজ করেছে, কিসের, ইকোনমিক সার্ভে করেছে, এবং ওয়ারিং অ্যাবাউট এই সেই ওরা এই সার্ভেটা থেকে বলছে যে যেমন এখন ইদানিং আমাদের চর্চায় রয়েছে বিভিন্ন জায়গায় সাংবাদিকরা ঘুরে ঘুরে, দেখবি ইউটিউবে প্রচন্ড ফেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যে কাকে ভোট দিলেন, কাকে ভোট দিলেন, ওরা একটা সার্ভে করছে, সার্ভে করে তাহলে অ্যাটলিস্ট একটা আন্দাজে আসবে যে এত সংখ্যক লোকজন ভোট দিয়েছে, সবাই তো সত্যিটা হয়তো বলবে না, একটা আন্দাজ নিচ্ছে, ঠিক ওই রকম। আর টু প্রমোট অর্গানিক কোঅপারেশন, ওভারকাম চ্যালেঞ্জেস সাচ অ্যাজ ইন ইনকাম ইকুয়ালিটি, ইনকাম ইনইকুয়ালিটি, ক্লাইমেট চেঞ্জ, জেন্ডার ডিসপ্যারিটিস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার মূল লক্ষ্যে রাখা হয়েছে, এবং অ্যাচিভ করবে 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ক্লিয়ার? চল পরের প্রশ্নে আমরা যাই। বাদুরের ছবি দেখতেই পাচ্ছ, বলছে স্টেট অফ ইন্ডিয়াস ব্যাট 2024-25 প্রতিবেদন অনুসারে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক বাদুরের প্রজাতি রয়েছে। এইখানে কিন্তু এগিয়ে রয়েছে আমাদের বাংলা, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বলা হচ্ছে, অনেক ভিডিওতে এই যে শীতকাল ছিল দেখেছো, অনেক যারা এই যে গুড়, খেজুরের গুড় যারা ওই হাড়ি পেতে রাখতো, বাদুর গিয়ে ওখানে খেয়ে ফেলতো বলে সেই হাড়িকে হাড়ি রস ফেলে দিতে হচ্ছিল। এটা কিন্তু কারণ প্রচন্ড বেশি পপুলেশন কিন্তু রয়েছে আমাদের ভারতে, ওয়েস্ট বেঙ্গলে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বলছে স্টেট অফ ইন্ডিয়াস ব্যাটস, এবং এই সার্ভেটা কত কত সালে, 2024-25 অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। টোটাল বলা হয়েছে প্রায়, টোটাল বলতে পারি আমরা 169 মতো মনে হয় স্পিসিস রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম দেখা গেছে প্রায় 16 ধরনের স্পিসিস কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই দেখতে পাওয়া গেছে। ঠিক আছে, আর এদের ক্যাটাগরিকে আমরা যদি বলি, দেখো ম্যাক্সিমাম স্পিসিস দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এরা ইনডেঞ্জার ক্যাটাগরিতে রয়েছে, এরা রয়েছে ইনডেঞ্জার, আইউসিএন ইনডেঞ্জার ক্যাটাগরিতে। দেখো ইকোলজিক্যাল ডায়াগনস্টিকে বলছে স্টেট অফ ইন্ডিয়াস ব্যাটস রিপোর্টে ম্যাক্সিমাম রেকর্ড ব্যাট পপুলেশন ডেন্সিটি ইন দা 24-25 সার্ভেতে কোথায় দেখা গেছে, ওয়েস্ট বেঙ্গলে দেখা গেছে। আউট অফ 160 নয়, 135 স্পিসিস, আউট অফ 135 স্পিসিস টোটাল কারেন্টলি লিস্টেড ইনডেঞ্জার্ড বাই আইইউসিএন, 16টাই কিন্তু আইইউসিএন এর ক্যাটাগরিতে গেছে। আর কি বলছে, কোলার লিভ ব্যাট এন্ডেমিক স্ট্রিক্টলি টু ইন্ডিয়া, এন্ডেমিক হয়ে গেছে সেই কোলার লিভ ব্যাট গুলো। আর কি বলছে, ক্লাসিফাইড অ্যাজ হাইলি ইনডেঞ্জার্ড উইদিন দ্য ন্যাশনাল রেজিস্ট্রি। আস্তে আস্তে অনেক, আর বাদুর বলতে কি বলতো, বাদুর না গ্রামের দিকে বেশি দেখা যায়, কিছু কিছু পার্টিকুলার গাছ থাকে, সেই গাছের মধ্যেই বাদুরদের বেশি দেখা যায়। আর অন্যান্য জায়গায় থাকবে কি করে, গ্রামে গঞ্জে ছাড়াও অনেক ইলেকট্রিক পোলের যে বৈদ্যুতিক কানেকশন গুলো তার ফার থাকে, ওখানেই অনেকে এই শক টকে অনেক বাদুর মারাই যায়। ঠিক আছে, আচ্ছা। আর বিশেষ করে কিন্তু ফ্রুট ব্যাট যেটা আছে, ফলের থেকে খায়, যে সমস্ত বাদুর গুলো ফল টল খায়, ওইগুলো থেকে কিন্তু নিপা ভাইরাস স্প্রেড হয়। তাহলে এইটুকুনি আমরা দেখলাম এনভায়রনমেন্ট এবং ইকোলজির মধ্যে, যে স্টেট ইন্ডিয়াস
বলা হয়েছে যে রিপোর্ট স্টেট অফ ইন্ডিয়াস ব্যাট, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সংখ্যক বাদুড় দেখা গেছে। ইকোলজিক্যাল রিস্ক ভেক্টরে বলছে ফুড ব্যাটস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যাজ প্রাইমারি এজেন্ট ইন স্প্রেড অফ জোনোটিক ডিজিজ সাচ অ্যাজ নিপা ভাইরাস। আর with the historical endemiological ties of the spread of COVID-19 alongside pangolins. তো এটা মোটামুটি দেখে নাও। ব্যাড ভার্সেস ম্যানের মধ্যে বলছে ব্যাড ভার্সেস ম্যান, সেই ম্যান ভার্সেস ওয়াইল্ড এর মতো শোনালো। দ্য ব্লাইন্ড স্পট ইন্ডিয়াস ব্যাটস ডাইভার্স দ্য ইকোলজিক্যালি ভাইটাল বাট দ্য স্টেট অফ ইন্ডিয়াস ব্যাট 2024-25 রিপোর্ট জারি করা হয়েছে। হেরিটেজ ম্যানেজমেন্ট ফুয়েলস কনফ্লিক্ট, এই যে পুরনো পুরনো হেরিটেজ দেখতে পাচ্ছ, সেখানে গিয়েও কিন্তু এই বাদুরেরই বাসা, বলে না ভুতুরে। আর রাত্রেবেলা বাদুরের মুখটাকেই দেখতে ভয়ঙ্কর, যখন ওরকম ডানা ফানা মেলে ফেলে চলে আসে ভাই। ওই আগেকার দিনের অনেক রকমের সেই ভূতের স্টোরি দেখাতো, ভূতগুলো এক নিমেষে বাদুর হয়ে যেত, এরকম ধরনেরও অনেক সিরিজ দেখা যেত। ঠিক আছে, চলো তাহলে এইটুকুনি আমরা জেনে রাখবো। ওয়েস্ট বেঙ্গল এটা পাওয়া গেছে সব থেকে বেশি, 135টা পিসিস এর মধ্যে 16টা স্পিসিস এখন ইনডেঞ্জারে রয়েছে, কিছু তো এন্ডেমিক হয়ে গেছে অলরেডি। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। গাড়িয়া পূজা মূলত ভারতের কোন রাজ্যে উদযাপন করা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট। কতবার ভেরি বলবো আমি জানি না, এটা বহুবার পরীক্ষায় এসেছে। গাড়িয়া পূজা কোন রাজ্যে এটা অনুষ্ঠিত হয়? সেটা কিন্তু ত্রিপুরাতে হয়। এছাড়া আমরা যদি দেখি আসামে কি হবে, বিহু হবে। আসামে বিহু হলো কদিন আগেই। মণিপুরে কি রয়েছে? সাংহাই, মণিপুরে কিন্তু সাংহাই ফেস্টিভ্যাল। তারপরে মিজোরামে চাপ চার কুট, ফেমাস চাপ চার কুট, চাপ চার কুট ফেস্টিভ্যাল। এগুলো ফেমাস ফেমাস ফেস্টিভ্যালের কথা কিন্তু বললাম। আর এই যে গাড়িয়া পূজা, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 7 দিন ব্যাপী, 7 days, 7 দিন ব্যাপী পালিত হয়। আর এখানে বাবা গাড়িয়া যাকে ডেডিকেট করে করা হয়, এখানে শুধুমাত্র ট্রাইবালরা নয়, ট্রাইবাল নন ট্রাইবাল যারাই রয়েছেন সবাই মিলে এই পুজোটা করেন। আর বাবা গাড়িয়াকে ডেডিকেট করে। বাবা গাড়িয়া কিসের দেবতা? বলা হয় যে সেই প্রকৃতিকে, নেচারকে রক্ষা করে, সেই নেচারকে টেক কেয়ার করার জন্য তারা কিন্তু সেই দেবতাকে পুজো করেন। আচ্ছা, আর 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 এই তো মেইন স্পটলাইন এই গাড়িয়া পূজা ঘুরিয়ে ফিরিয়ে দেয়। এটা সেলিব্রেশন শুরু হয়েছে কবে থেকে? 21শে এপ্রিল, ডেডিকেটেড টু বাবা গাড়িয়া ফর দ্য ওয়েলফেয়ার অফ নেচার অ্যান্ড হারভেস্টিং এর জন্য রয়েছে। A 7-day festival celebrated jointly by the tribal and non-tribal communities are rooted in the Tripurai language কোক বোরক। ত্রিপুরাই ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোক বোরক। আর এই যে স্টেটটা আমরা যদি বলি, ত্রিপুরা স্টেটের ফরমেশন কবে হয়েছিল, এর সাথেও কিছু স্ট্যাটিক পোর্শন বলে দিচ্ছি। ত্রিপুরার ফরমেশন কিন্তু হয়েছিল 21শে জানুয়ারি 1972, অবশ্যই মনে রাখো। খার্চি পূজা, সেটাও অন্যতম ফেমাস একটা ফেস্টিভ্যাল। সেন্ট্রালস অফ দ্য ওয়ারশিপ 14 localized গড এবং ক্যারেক্টারাইজড বাই দ্য ট্রেডিশনাল হোজাগিরি ডান্স ফর্ম। এই খার্চি পূজাতেই কিন্তু হোজাগিরি নাচ, সেটাকে কি করা হয়? পারফর্ম করা হয়। আচ্ছা, এখানে দেখো এই পোর্শনটা আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গার ফেমাস ফেমাস ফেস্টিভ্যাল গুলো এখানে রয়েছে। প্রথমে ওপরে দেখতে পাচ্ছি আসামে কিন্তু বিহু রয়েছে। তারপরে রয়েছে এখানে নাগাল্যান্ডে হর্নবিল 10 দিন ব্যাপী পালিত হয়। মণিপুরে রয়েছে সাংহাই ফেস্টিভ্যাল, মিজোরামে রয়েছে চাপ চারকুট, আর মেঘালয়ে রয়েছে বাংলা বা 100 ডাম ফেস্টিভ্যাল। এইভাবে এখন এতদিন ধরে পড়তে পড়তে এগুলো সবই স্ট্যাটিক, জানো। এই যে ফেস্টিভ্যাল নিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের প্রধানমন্ত্রী 1200তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জয়ন্তীকে কাকে শ্রদ্ধা জানান, মানে কার জয়ন্তী সেলিব্রেট করা হয়েছে? তিনি কে? তিনি হচ্ছেন আদি শঙ্করাচার্যজি। আদি শঙ্করাচার্যজির কথায় যদি আমরা আসি, তিনি কিন্তু বলা হয় এই যে আমাদের কেদারনাথে যে শিব টেম্পলটা রয়েছে, সেটা তৈরির পিছনে তার অনেক অবদান রয়েছে। ঠিক আছে, আর সেটাই মানে 1200তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আর কেদারনাথ টেম্পলের পেছন দিকে কিন্তু তার একটা মেমোরিয়ালও কিন্তু মন্দিরের পেছনেই রাখা রয়েছে। তিনি কোন সময়কালের
কথা যদি বলা হয় 8th সেঞ্চুরিতে কিন্তু। আর এবং বলা হয়েছে নাকি তিনি সারা ভারত ভ্রমণ করেছেন এনলাইটমেন্ট খোঁজার জন্য, অর্থাৎ মুক্তি সেইভাবে কিভাবে পাওয়া যায়, কিসের থেকে পাওয়া যায় সেগুলোর জন্য তিনি ঘুরেছেন। এখানে বলছে জ্যোতির্মঠ, ও আচ্ছা, এখানে 4টে ধাম যেটাকে বলা হয় জ্যোতির্মঠ বদ্রীনাথ, তারপরে হচ্ছে গোবর্ধন মঠ পুরী, তারপরে রয়েছে শৃঙ্গারী মঠ, এবং তারপরে রয়েছে সারদা মঠ দ্বারকা। আচ্ছা, এখানে কোর ফিলোসফিক্যাল প্যানেলে কি বলা হচ্ছে, ট্রাভেল অ্যাক্রস ইন্ডিয়া পারসুইট এনলাইটমেন্ট, যেটা একটু আগেই বললাম, এবং ক্রিয়েটেড দ্য টেকনিক্স অ্যারাউন্ড দ্য আত্মা, অর্থাৎ যেটা আমিও ভীষণভাবে বিশ্বাস করি যে আমাদের সোল, আমাদের আত্মা একটা জিনিস রয়েছে, আত্মা মানে বলে না, একটা কথা আছে দেখবে, বলবে আত্মসন্তুষ্টি, কিসে তোমার আত্মসন্তুষ্টি হয়, একটা খারাপ কাজ করলে একটা আনইজিনেস ফিল হওয়া, একটা ভালো কাজ করলে একটা গুড ফিল হওয়া, সেই ব্যাপারগুলো নিয়ে বলেছে আর্গুইং দ্য ফিজিক্যাল ওয়ার্ডস মায়া, আর বলেছেন যে সবই হচ্ছে মায়া, সবই হচ্ছে ইলিউশন, একদমই তাই, সবই সত্যিই মায়া দুদিনের। ঠিক আছে, এই যে তোমরা এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে, চাকরি পাওয়ার জন্য এতটা কষ্ট করছো, চাকরি পাওয়ার পরে আরেকটা লাইফ শুরু হবে, সেখানে গিয়েও মনে হবে ধুর রেগুলার এই অফিস যাও, এই কাজ করো, আবার বাড়ি ফেরো, আবার এই একটা রুটিন। একটা স্টেজের পরে আরেকটা স্টেজ যখন আসে, আলটিমেটলি যখন বয়সের দিকে এগোবে তখন মনে হবে কি করলাম সারা জীবন, সবই মায়া। যাই হোক, দ্য শানমাতা সিস্টেম, তিনি শানমাতা ইন্ট্রোডিউসিং দ্য আনফিক্সড ফ্রেমওয়ার্ক incorporating the worship of 6 primary deity শিবা, বিষ্ণু, শক্তি, গণেশ, মুরুগা অ্যান্ড সূর্যা, তিনি সেই শক্তির একটা কম্পাইলেশনকে বোঝাতে চেয়েছিলেন। ক্লিয়ার? তাহলে এই আদি শঙ্করাচার্যজির নামটা কিসের সাথে পরিচিত, আশা করি তোমরা এবার পারবে। ক্লিয়ার? আচ্ছা, ডাইরেকশন এটা কোন দিকে রয়েছে, কোন মঠের কথা সেটার জন্য মনে হয় বলা রয়েছে। নর্থে রয়েছে বদ্রীনাথ জ্যোতির্মঠ, এবং বেদ রয়েছে অথর্ব বেদা। এত ডিটেলস তোমাদেরকে লাগবে না, তবে হ্যাঁ স্ট্যাটিকের থেকে কিন্তু আমি বলবো প্রত্যেকে ঋক, সাম, যজু, অথর্ব, প্রত্যেকটা ঋক মানে প্রত্যেকটা বেদের মধ্যে কি কি উল্লেখ আছে এটা কিন্তু অবশ্যই পড়ে রাখবে, কারণ রেলওয়ে হোক বা তোমার এসএসসির পরীক্ষা, বেদ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন, এসএসসি তো ডেফিনেটলি দেয়। পরের প্রশ্ন, ধরিত্রী বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয়, সেটা হচ্ছে প্রত্যেক বছর কিন্তু 22শে এপ্রিল, প্রথমেই বলছিলাম 22শে এপ্রিল। আমরা একদম টু দা পয়েন্ট কিছু পোর্শন দেখে নিই। প্রথম এটাকে কবে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, 1970 সাল থেকে প্রথম প্রথম কিন্তু সেই সেলিব্রেশন হয়, তারপর থেকে এটা সেলিব্রেটেড হতে থাকে। আর এই 22-এর সাথে সাথে আরো কিছু ডেট কানেক্টেড রয়েছে। 22শে মার্চ হচ্ছে কি পড়েছিলাম আমরা, ওয়াটার ডে, আর 22শে মে বা মাঝখানে এপ্রিল পরে 22শে মে হচ্ছে বায়োডাইভার্সিটি ডে, বায়োডাইভার্সিটি ডে। ঠিক আছে, এইগুলো অবশ্যই মনে রাখবে, মাঝখানে 22শে এপ্রিল পরে। আর এবছরের থিমটা কি ছিল, এবছরের থিম কিন্তু ছিল যে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট, আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এবছরের থিম। আচ্ছা, 21শে এপ্রিল এর মাঝখানে যদি বলি 18 তারিখ, 18 তারিখ কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেলিব্রেট হয়েছে। আর ওইদিকে যদি দেখি 21 তারিখে কিন্তু 21শে এপ্রিল সিভিল সার্ভিস ডে, 21শে এপ্রিল সিভিল সার্ভিস ডে সেলিব্রেট হয়েছে। তাহলে দেখে নাও, দ্য স্প্রিং ইকোলজি ক্যালেন্ডারে 22শে মার্চ ওয়াটার ডে, 18 এপ্রিল হেরিটেজ ডে। আর তোমাদেরকে নিজেদেরকে কিন্তু একটা ক্যালেন্ডার তৈরি করতে বলেছে, সেটা অবশ্যই করে নেবে, যেখানে এই ডেটগুলো তোমরা লিখবে। ঠিক আছে, অরিজিনেটেড হচ্ছে 1970-এর প্রায় গেলর্ড নেলসনের দ্বারা, সার্ভ অ্যাজ দ্য catalytic for the 1992 আর্থ সামিট ইন রিও ডি জেনেরিও ব্রাজিলে, এবং 2024-এ 2024 নয় বাবা, এটা 2026 হবে, 2026-এর থিম হচ্ছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট। আর 22শে মে বায়োডাইভার্সিটি ডে, সেটাও বলা কমপ্লিট। আর এখানে যদি আমরা কিছু বলি সব বলা হয়ে গেছে, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো বলা হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্নে যাই, কারণ আমি জানি তোমরা যখন ক্লাসটা দেখবে, ওই যে বললাম মনে হলে হয়তো এটা গ্যাপ দিতে পারতাম, কারণ রেগুলারিটি মেনটেন করা, মানে ওই যে সূর্যকে দেখবে, সূর্য কিন্তু হাজার কিছু হয়ে যাক,
সূর্যের মতো ওঠে, কিন্তু মেঘ করলে হয়তো আমরা সূর্যটাকে দেখতে পাই না। ওই যে ওর যেই ডেডিকেশন বা ওর মতো লাইফে যদি রেগুলারিটি মেনটেন করতে পারো, তাহলে জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। আচ্ছা, ভারত সম্প্রতি তার 99তম রামসার সাইটের সংযুক্ত হয়েছে, সেটা কোথায়? শেখাঝিল। শেখাঝিল যেটা রয়েছে সেটা হচ্ছে আলিগড়। আলিগড়ে কিন্তু রয়েছে, আলিগড় ইউপি। এই নিয়ে ইউপিতে প্রথমেই বললাম, ইউপিতে এখন টোটাল 12টা হয়েছে। আর তামিলনাড়ুতে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার যদি বলি, ম্যাক্সিমাম নাম্বার অফ রামসার সাইট, সেটা তামিলনাড়ুতে রয়েছে 20টা। ঠিক আছে, তোমরা আমাকে ঝটপট এইটা দেখতে দেখতে আমাকে কমেন্ট করে বলবে 98তম এবং 97 দুটো রামসার সাইট কোনটা কোনটা ছিল, সেটা অবশ্যই বলবে। আচ্ছা, ওয়েটল্যান্ড ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়েটল্যান্ড ডে কিন্তু 2nd অফ ফেব্রুয়ারি। এই সম্পর্কে আর কি বলবো, প্রত্যেকটা জিনিস তোমরা জানো, তাও এখানে আবার রিপিট করিয়ে দিচ্ছি। অরিজিন কোথায়? যেটা 1971 সালে কিন্তু রামসার কনভেনশন হয়েছিল, যেটা ইরানে অবস্থিত, এবং সেখান থেকে অন দ্য ক্যাসপিয়ান সি 1971 সালে, এবং ইন্টিগ্রেশন করা হয় যে ইন্ডিয়া 1971 সালে বৈঠকের পরে 1972 সাল থেকে সমস্ত ওয়েটল্যান্ড গুলোকে সংরক্ষণের জন্য কিন্তু উদ্যোগ শুরু হয়। কিন্তু আবারও বলছি, ভারতের প্রথম চিল্কা লেক সেটা কিন্তু রামসারের আন্ডারে গিয়েছিল 1981-তে, কিন্তু ইন্ডিয়া এই রামসার কনভেনশনের বলতে পারো এর মেম্বার কবে হয়েছিল? 1982-তে। সেগনেটারি মেম্বার, মানে এখন যেমন আমরা শৈশাবন না ছাড়া কোনো কিছুকে প্রমাণ ধরি না, সেরকম। আর সাইজ এক্সট্রিমস বলা হয়েছে লার্জেস্ট, সব থেকে বড় যদি বলি রামসার আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন, এবং সব থেকে ছোট যদি বলি রেণুকা লেক। তাহলে টোটাল আমাদের এখন 99টা সাইজ। তামিলনাড়ুতে সব থেকে বেশি 20টা, আর উত্তরপ্রদেশে বর্তমানে 12টা রয়েছে। আর 98তম রয়েছে গুজরাটে চারিধাম, আর 97 রয়েছে পাটনা বার্ড স্যাঞ্চুরি, যেটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। এবং এই যে শেখাঝিল, সেখানে নিশ্চয়ই মানে বিশেষ করে এই ধরনের রামসার সাইট মানে মনে রাখবে বিভিন্ন পরিযায়ী পাখিরা এখানে আসে। তাহলে কোন ধরনের পাখি? এখানে কিন্তু বার হেডেড গুজ এই পাখিটা এদের এখানে বেশি দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু নোট করবে, এটাও কিন্তু লিখে রাখবে, আমি বারবার করে বলে দিলাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে আমরা যাই। কে মাত্র 47 বলে সেঞ্চুরি করে রেকর্ড ব্রেকিং আইপিএল এ পারফরমেন্স করেছেন? সেটা নান আদার দ্যান অভিষেক শর্মা। অভিষেক শর্মা কিন্তু আইপিএল এ কি করেছেন? 47 বলে সেঞ্চুরি করেছে। টোটাল রান মেবি 135 করেছিল, এবং 47টা বলে রান করেছে। অ্যাগেইনস্ট দিল্লি টিম খেলছিল, দিল্লি টিমের বিরুদ্ধে কিন্তু করেছে, দেখে নাও। দ্য অ্যাথলেটিক্স, না ওটা না, অভিষেক শর্মা, এটা পরের কোয়েশ্চেনেরটা রয়েছে। অভিষেক শর্মা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ার। 47টা বলে রান করেছে, মানে 100 করেছে, তারপর 135 রান করেছিল টোটাল দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, সিকিউরিং সেঞ্চুরি ইন জাস্ট 47 balls. Previously hit a 40-ball century in a past season, and he is now the first Indian player in IPL history. ইন্ডিয়ান প্লেয়ার একজন, এবং আইপিএল ও হিস্ট্রি করলো, যে কিন্তু অ্যাচিভ করেছে 2 sub-50 বল সেঞ্চুরিজ। ঠিক আছে। আচ্ছা, অলিম্পিকেরটা দেখে নিই আমরা। অলিম্পিকে 2024-এ হয়েছিল প্যারিসে, 2028-এরটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে, আর 2032টা রয়েছিল কোথায়? ব্রিসবেনে। আচ্ছা, প্যারা অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, যেখানে যে আছো, যেই অবস্থায় আছো, পারলে এটাকে নোট করো, কারণ এটা পরীক্ষায় দেবে দেবে দেবে। যে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স 2027 কোথায় হতে চলেছে? সেটা হচ্ছে তাসকেত, উজবেকিস্তান, অলিম্পিক সিটি স্টেডিয়ামে। এটা কততম এডিশন হতে চলেছে? 13তম এডিশন হতে চলেছে। গ্লোবাল মাইলস্টোনে কি বলছে? মার্কস দ্য ফার্স্ট টাইম দ্য চ্যাম্পিয়নশিপ হ্যাজ এভার বিন হোস্টেড ইন সেন্ট্রাল এশিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে এই পোর্শনটুকু, পারলে ছবি তুলে নাও, স্ক্রিনশট তোলো, বা যা করো, এটা পরীক্ষায় দেবেই, ডেফিনেটলি দেবে। আচ্ছা, ওই আর্থার ল সম্পর্কে যেটা বলছিলাম, বিশ্ব অর্থনৈতিক ফোরাম দ্বারা 2026 সালের তরুণ বিশ্ব নেতা হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? সেটা হচ্ছে আর্থার লকে কিন্তু মনোনীত করা হয়েছে, এবং তিনি ইয়ং গ্লোবাল লিডার 2026-এ নমিনেটেড হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জারি করেছে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জারি করেছে। গ্লোবাল রিস্ক, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি কি জারি করে? এছাড়াও কিন্তু
গ্লোবাল রিস্ক ইন্ডেক্স জারি করে, তারপরে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি জারি করে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ইন্ডেক্সও কিন্তু জারি করে। আর এই যে আর্থার লকে মানে বেছে নেওয়া হয়েছে 55টা দেশের মধ্যে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। দেখে নাও, গ্লোবাল লিডার হয়েছেন, ইয়ং গ্লোবাল লিডার আর্থার ল। এই নামটা অবশ্যই মনে রেখো, কারণ সিলেকশন 55টা নেশনস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে মার্স দ্য ম্যাথমেটিক্স এবং মাইক্রো ইকোনমিক্স। তিনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেছেন? ম্যাথমেটিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে। আমাদের লাস্ট আজকে প্রশ্ন, কোন শহরে 2027 সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? একটু আগেই বলে দিলাম, সেটা হচ্ছে তাসখেত, উজবেকিস্তান। উজবেকিস্তান। প্যারা মানে বুঝতেই পারছো, যারা কিন্তু বিশেষভাবে সক্ষম প্লেয়ারদের জন্য কিন্তু এই খেলাটি হবে 2027 সালে ফার্স্ট টাইম সেন্ট্রাল এশিয়ার মতো জায়গায় হবে। আর কি স্টেডিয়ামের নাম হচ্ছে অলিম্পিক সিটি স্টেডিয়াম, এটা একটু আগে বলেই দিয়েছি। আচ্ছা, কোঅপারেট সেক্টরে এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিভা পার্লেকার, সিও এইচডিএফসি লাইফের। সেক্টর হচ্ছে ইন্স্যুরেন্সের, টার্ম হচ্ছে রিনিউ ফর এ কনজিকিউটিভ 5 ইয়ার ম্যান্ডেট। এটাও একটু তোমরা স্ক্রিনশট তুলে নিও। অ্যাথলেটিক্স প্যারা চ্যাম্পিয়নশিপ কোথায় হতে চলেছে? তাসকেত, উজবেকিস্তান। 13তম এডিশন হবে সেন্ট্রাল। একদম বারবার রিপিটেড করে এমনি মুখস্থ হয়ে যাবে। আর আইপিএল এরটা তো বলেই দিলাম। ক্লিয়ার? তো চলো, এটুকুনি আমার আজকের মতো বলা শেষ। কেউ যদি চাইছো আমাদের ব্যাচে জয়েন করতে, অবশ্যই নাম্বারটা আমি বলে দিচ্ছি 7557050299। আবারও বলছি 7557050299। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, কারণ আমাদের সুপার পাস লাইভের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের এসএসসি ফাউন্ডেশন বাংলার ক্লাস চলছে এবং রেলওয়ে গ্রুপ ডি ক্লাসও কিন্তু অলরেডি অন্য স্যারদের ক্লাস শুরু হয়েছে, আমারটা হয়নি, হয়ে যাবে শুরু। আর কেউ যদি অনবোর্ড কিটটা পেতে চাও, অনবোর্ড কিটের মধ্যে কিন্তু ম্যাথ, জিআই, জিকে, জিএস এর অসাধারণ কিছু কনসেপচুয়াল কিছু নোট রয়েছে। তোমরা যদি মনে করো সেটাকে ডাউনলোড করে নিতে পারো। 1 টাকা দিয়ে 2 দিনের ভ্যালিডিটি, দেখতেই পাচ্ছ 1 টাকা দিয়ে 2 দিনের ভ্যালিডিটি থাকবে। যদি মনে হয় তাহলে সেটাও নিতে পারো। নাম্বার একটাই থাকবে 7557050299। ঠিক আছে? আর আর এই যে আমাদের ব্যাচ গুলো দেখতেই পাচ্ছ, অভিযান ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন বাংলা, রিসেন্ট এগুলোতে কিন্তু আপডেটেড লাইভ ক্লাস হচ্ছে। যদি এখনো সময় আছে, যারা যারা এখনো জয়েন করনি করে যেতে পারো। আর যদি কারোর মনে হয় কেউ ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর ইন্টারভিউর ব্যাচেও যুক্ত হতে চাও, অলরেডি আমার একটা ক্লাস হয়ে গেছে, তো অবশ্যই এই 7557050299 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রাইস কিন্তু পড়বে 499। এটা সুপার পাস লাইভের সাথে কিন্তু যুক্ত নয়। 5 বছরের জন্য এমডি এবং সিও পদে পুনরায় নিয়োগ হলেন এইচডিএফসি লাইফে। আর কে? এটা তোমাদের হোমওয়ার্ক, দেখে নাও। কোন ভারতীয় সংস্থা ওড়িশার ইন্টিগ্রেটেড স্টিল প্ল্যান্ট স্থাপনে $7.3 বিলিয়ন বিনিয়োগের জন্য পসকো গ্রুপের সাথে অংশীদারিত্ব করেছেন? অ্যান্সারটা কমেন্টে করবে, ঠিক আছে প্রত্যেকে? এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, যারা যারা এখনো জয়েন করোনি অবশ্যই করে যেও। আর কমেন্টের পিনে একদম ওপরের কমেন্টে কিন্তু আমার টেলিগ্রামের লিংক দেওয়া রয়েছে, যদি মনে হয় সেখানে জুড়ে যেও। আজকে আর এখানে রিভিশন তো করানো সম্ভব নয় তোমাদের, এটা গতকালকের হোমওয়ার্ক ছিল, দেখে নি। শুভময় বর্মন, ঋষিতা, সাধন সাধন বা উদয় কম্বোজ কি কি বারবার অ্যান্সার করেছে আমি জানি না। অপশন সি উদয় কম্বোজ, উদয় কম্বোজ অ্যান্সার করেছে। এটা হচ্ছে সোম গেমিং, তারপরে হচ্ছে নিরুপম গায়েন, দেবব্রত, বাসব, ভাবেশ অধিকারী, প্রীতম সাহা এবং নয়ন দেবনাথ। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আর একটা প্রথমেই ছিল হচ্ছে শুভম সরকার, ঠিক আছে? তো চলো, আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো প্রচুর প্রচুর, আর কমেন্ট করে হোমওয়ার্কটা অবশ্যই জানাবে, ঠিক আছে? আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সোমবার ঠিক সকাল 7:30টায়। ক্লাসে চলে আসবে সবাই সময় মতো। আর এইটা কিন্তু কেউ মিস করবে না, প্রত্যেকে দেখে কিন্তু নোটটা মাস্ট। আমি কিন্তু তোমাদের জন্য ক্লাস রেডি করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে।